এই রিসার্চ পেপারের টাইটেলটা হচ্ছে নিউ হরাইজন অফ দ্য কম্বাইন্ড বিসিজি ভ্যাকসিন উইথ প্রোবায়োটিক অ্যান্ড লিরাগ্লুটাইড ইন অগমেন্টিং বিটা সেল সার্ভাইভাল ভায়া সাপ্রেশন অফ TXNIP or NLRP3 pyroptosis signaling in streptozotocin induced diabetes mellitus টাইপ 1 in rats। অর্থাৎ বিসিজি ভ্যাকসিন এবং এর সাথে প্রোবায়োটিক এবং একটা টাইপ 2 ডায়াবেটিকের যে মানে ইনজেকশন হিসেবে আমরা যেটা সাধারণত নিয়ে থাকি যে সেটা হচ্ছে লিরাগ্লুটাইড, খুবই জনপ্রিয় একটা মেডিসিন। তো এই তিনটার কম্বিনেশন করে দেখা গেছে যদি কোনোভাবে এটা TXNIP বা NLRP3 এই পাইরোপ্টোসিস পাথওয়েটাকে কোনোভাবে ইনহিবিট করতে পারে কিনা। তো এটার মাধ্যমে টাইপ 1 ডায়াবেটিসটা ভালো করা সম্ভব কি সম্ভব না, এটাকে টার্গেট ধরে এই রিসার্চ পেপারটা কন্ডাক্ট করা হয়েছে। তো এই পেপারটা পাবলিশ হয়েছে হেলিয়ন জার্নালে, যেটা Q1 জার্নাল। আর অনসাইট রিসার্চটা হয়েছে ডিপার্টমেন্ট অফ মেডিকেল ফার্মাকোলজি, এটা কেরি ইউনিভার্সিটি, মিশরে, ইজিপ্টে। যেহেতু অ্যাবস্ট্রাক্টে হচ্ছে প্রাথমিকভাবে বলা আছে ব্যাকগ্রাউন্ড হিসেবে, যেটা টাইপ 1 ডায়াবেটিস বিটা সেলকে ধ্বংস করে দেয়, আর এটা কখনোই রিভার্স হয় না। তো একটা চিকিৎসা পদ্ধতি, আইডিয়াল ট্রিটমেন্ট অপশন অবশ্যই করা উচিত, যেহেতু এটার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। সুতরাং এই গবেষণার উদ্দেশ্যটা ছিল বিসিজি ভ্যাকসিন প্লাস লিরাগ্লুটাইড এবং প্রোবায়োটিক ব্যবহারে টাইপ 1 ডায়াবেটিস প্রতিরোধ করা যায় কিনা, এবং TXNIP অথবা NLRP3 পাথওয়েটাকে কোনোভাবে ইনহিবিট করা যায় কিনা। তো মেথড হিসেবে ওরা উইস্টার র্যাট, যেটা ল্যাবরেটরি মাইস, মাইস না, এটা হচ্ছে র্যাট নিয়েছিল ওরা। ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়েছিল স্ট্রেপ্টোজোটোসিন 50 মিলিগ্রাম পার কেজি। তো 48টা ইঁদুর সর্বমোট নেওয়া হয়, ছয়টি করে প্রত্যেকটা গ্রুপে, অর্থাৎ 6টি গ্রুপ থাকে, ট্রিটমেন্ট গ্রুপ, যেখানে ছয়টা আহ, উম, আহ, 6টাতে 8টা করে নেওয়া হয়, অর্থাৎ 6 8 48টা। তো 1 নাম্বার গ্রুপ ছিল কন্ট্রোল গ্রুপ, যেটাতে কোনো কিছু দেওয়া হয় না। আর 2 নাম্বার ছিল ডায়াবেটিক গ্রুপ, যেটা ডায়াবেটিক হওয়ার পরে পরবর্তী আর ট্রিটমেন্ট অপশনে যাওয়া হয় নাই। 3 নাম্বার গ্রুপে শুধুমাত্র বিসিজি ভ্যাকসিনটা দেওয়া Recording হয়। in progress. 4 নাম্বার গ্রুপে বিসিজির সাথে লিরাগ্লুটাইড মেডিসিনটা। আর 5 নাম্বারে দেওয়া হয়েছিল বিসিজির সাথে প্রোবায়োটিক। আর 6 নাম্বার গ্রুপে ওরা অ্যাডমিনিস্ট্রেশন করেছিল বিসিজির সাথে লিরাগ্লুটাইড প্লাস প্রোবায়োটিক, অর্থাৎ ট্রাই ইফেক্টটা দেখার জন্য। আর ট্রিটমেন্ট অপশনটা চলছিল প্রায় 0 থেকে 8 উইকস, অর্থাৎ প্রায় 2 মাসের মতো আর কি। তো রেজাল্ট যেটা দেখা গেছে, যেটা 2 নাম্বার গ্রুপে অর্থাৎ ডায়াবেটিক মাইস তৈরি করা হয়েছিল, সেই ডায়াবেটিক মাইসের সুগার লেভেলটা অনেক হাই এবং হিমোগ্লোবিন লেভেলটা অনেক বেশি ছিল, ইনসুলিন লেভেল কম, আর ইনফ্লামেশন অনেক বেশি ছিল, আর সেল ডেথটাও বেশি ছিল, অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল কম, আর প্যানক্রিয়াসটা অনেক ড্যামেজ স্ট্রাকচার পাওয়া যায়। তবে এর বিপরীতে যখন এই 3টা ট্রিটমেন্ট অপশন দেওয়া হয়, অর্থাৎ বিসিজি, লিরাগ্লুটাইড এবং প্রোবায়োটিক, তখন এগুলার সবগুলা প্যারামিটারই হচ্ছে ভালোর দিকে গেছে। তো কনক্লুশনে আমরা আহ, মানে এটা বলতে পারি যে বিসিজি, লিরাগ্লুটাইড আর প্রোবায়োটিকের যে হচ্ছে সম্মিলিত চিকিৎসা ব্যবস্থা, যেটা বিটা সেলকে প্রোটেক্ট করতেছে এবং TXNIP বা NLRP3 পাথওয়েটাকেও ব্লক করতে সক্ষম। অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিসের জন্য এটা একটা প্রমিসিং ট্রিটমেন্ট হতে পারে, মানে আইডিয়াল অপশন হতে পারে ভবিষ্যতে, এটা নিয়ে যদি আমরা ফার্দার কাজ করি আরো। তো এখানে একটা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি দেখানো হয়েছে, যেটা ডায়াবেটিক মানে ডায়াবেটিকটা বানানোর পরে 4টা ট্রিটমেন্ট অপশনে যাওয়া হয়েছে। আর বাকি 2টা ছিল, একটা নর্মাল আর একটা ছিল ডায়াবেটিক শুধু। তো এগুলো অ্যানালাইসিস করে আর এই যে এই ভালো প্যারামিটার গুলো পাওয়া গেছে, যেমন লোয়ার ব্লাড সুগার, হায়ার ইনসুলিন, লোয়ার ইনফ্লামেশন, বেটার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমপ্রুভড প্যানক্রিয়াস স্ট্রাকচার। ইন্ট্রোডাকশনে যেটা বলা আছে যে টাইপ 1 ডায়াবেটিস এটা খুবই র্যাপিডলি বেড়ে যাচ্ছে। একটা এস্টিমেশন হচ্ছে যে 2040 সালের ভিতরে 13.5 to 17.4 মিলিয়ন পিপল ডায়াবেটিস আক্রান্ত হবে। আর এই ডায়াবেটিসটা হয় মূলত, যেটা টাইপ 1 ডায়াবেটিস হয়, আমাদের শরীরের ইমিউন সিস্টেম যখন মানে অত্যাধিক পরিমাণে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমাদের যে বিটা সেল প্যানক্রিয়াসে সেটা আস্তে আস্তে ওরা নিজে নিজেই ধ্বংস হয়ে যায় বা সেলগুলো মারা যায়। আর এর ফলে ইনসুলিনটা নতুন করে রিপ্রোডিউস হতে পারে না। অর্থাৎ যারা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, এদেরকে মানে আজীবনই বাইরে থেকে
গ্রুপ ইনসুলিনটা নিতে হবে। তবে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটা নিতে হয় না, কারণ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বিটা সেল মানে আংশিক হয়তোবা নষ্ট হয়ে যায়, কিন্তু অধিকাংশে ভালো থাকে। আর বিটা সেল ডেথ এটাকে হচ্ছে মানে একটা প্রোটেক্ট করার ওয়ে এখনো আবিষ্কৃত হয় নাই, অর্থাৎ এটা নিয়ে অনেক কাজ চলছে আর কি। তো ইনফ্লামেশন এবং হাই ব্লাড সুগার এটা অক্সিডেটিভ স্ট্রেসটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে মূলত আরওএস বিল্ড আপ, আমাদের শরীরে আরওএস বিল্ড আপ করছে বা রেডক্স ইমব্যালেন্স হচ্ছে। সো আরওএস বিল্ড আপটা হচ্ছে যখন আমাদের শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায়, তখন স্বভাবতই শর্করা বেড়ে গেলে হাইপারগ্লাইসেমিয়া হবে। তো হাইপারগ্লাইসেমিয়া হলে আমাদের শরীরে ফ্রি রেডিকেল তৈরি হয়, অক্সিজেন ভিত্তিক কিছু পদার্থ আর কি, যেটা আমাদের শরীরের জন্য খুবই মানে ভালো না আর কি। তো এটা যখন হয় তখন আমাদের সেলটা অ্যাপোপ্টোসিস হয়, প্যানক্রিয়াজের সেলগুলো। তো প্যানক্রিয়াসের সেলগুলো অ্যাপোপ্টোসিস হলে ওই প্যানক্রিয়াসের সেলগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ওগুলো হচ্ছে মারা যায়। তো দেন মারা গেলে আর ইনসুলিনটা তৈরি করতে পারে না, আর এভাবেই সাধারণত টাইপ 1 ডায়াবেটিসটা তৈরি হয়। আর আরেকটা এখানে কয়েকটা সম্ভাব্য কারণ দেওয়া আছে, যেমন এটা আরেকটা আছে টিএক্স এনআইপি। টিএক্স এনআইপি হচ্ছে এটা একটা প্রোটিন, যখন আমাদের শরীরে আরও এসটা বেড়ে যায় তখন এই প্রোটিনের পরিমাণটাও বেড়ে যায়। এই প্রোটিনটা বেড়ে গেলে সেই ক্ষেত্রে আবার অক্সিডেটিভ স্ট্রেস বা আর অক্সিডেটিভ স্ট্রেসটা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা আবার পরবর্তী বিটা সেলকে ধ্বংস করে দিচ্ছে। এখন হচ্ছে একটা টার্ম, সেটা হচ্ছে পাইরোপ্টোসিস। তো এর আগে পড়ছিলাম আমরা আমরা যেটা দেখলাম অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে সেল ডেথ। আর এটা হচ্ছে পাইরোপ্টোসিস কাইন্ড অফ, এটাও সেল ডেথ, তবে এটা হচ্ছে একটা প্রোগ্রামড সেল ডেথ। আর এই ক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেশন হবে, যেটা অ্যাপোপ্টোসিসে হবে না। আর যখন হচ্ছে পাইরোপ্টোসিস হবে এটা আহ, আমাদের ডায়াবেটিস আক্রান্ত যারা রোগী আছে তাদের হচ্ছে NLRP3 ইনফ্লামেশনটাকে অনেক পরিমাণে আর কি বাড়িয়ে দিবে। আর এটা যখন বাড়বে তখন এরা NLRP3 ইনফ্লামেশন এটা হচ্ছে আমাদের শরীরে যখন বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স হয়, ওই ডিস্টারবেন্স গুলাকে এরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে। তখন যখন আইডেন্টিফাই করে এরা অ্যাক্টিভ হয়ে যায়, তো অ্যাক্টিভ হওয়ার ফলে এরা আবার হচ্ছে ইনফ্লামেটরি সাইটোকাইন, বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি করে। ওই ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো আবার বিটা সেলকে মানে আর কি পাইরোপ্রোসেস করে বা হচ্ছে প্রোগ্রাম সেলটিতে নিয়ে মেরে ফেলে। এটা কাইন্ড অফ বলা যায় যে মানে নিজে নিজেকে মেরে ফেলা বা আত্মহত্যা টাইপের কিছু আর কি। আর বিসিজি ভ্যাকসিন নেওয়া হয় টিউবারকুলোসিস বা টিবি রোগ যারা হয় তাদের ক্ষেত্রে বিসিজি ভ্যাকসিন নেওয়া যায়। তবে অনেক স্টাডিতে দেখা গেছে যে এই বিসিজি ভ্যাকসিন শুধুমাত্র টিউবারকুলোসিস না, শরীরের বিভিন্ন ধরনের ইমিউনিটি বা অন্যান্য অসুখ, বিশেষ করে ডায়াবেটিসের জন্য এটা একটা ভালো কাজে দেয়। আর বিসিজি ভ্যাকসিনের সাথে টাইপ 1 ডায়াবেটিসের যে সম্পর্কটা সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের শরীরে এক ধরনের ট্রেক সেল আছে, এটা হচ্ছে বাড়িয়ে দেয়। আর আরেকটা কাজ করে সেটা হচ্ছে মেটাবলিজমের সামান্য কিছু পরিবর্তন ঘটায়, অর্থাৎ মেটাবলিজমটা যখন অল্টারনেট হয় তখন আমাদের শরীরের বা ডায়াবেটিস আক্রান্ত যারা রোগী থাকে তাদের যে হাই ব্লাড সুগারটা আছে ওটা কিছু পরিমাণে ওরা খরচ করে দেয় ওই মেটাবলিজম। তার ফলে ওদের ব্লাড সুগার লেভেলটা কিছু পরিমাণে কমে। এটা বিসিজি ভ্যাকসিনের কাজ আর কি। আর প্রোবায়োটিকের কাজ হচ্ছে ডায়াবেটিসের সাথে, সেটা হচ্ছে আহ, আমাদের বা ডায়াবেটিক আক্রান্ত মানুষের গাট মাইক্রোবিয়াতে ডিসবায়োসিস হয়, যখন বিভিন্ন ধরনের গাট মাইক্রোবের ইমব্যালেন্সটা হয়। তো এই প্রোবায়োটিকটা দেওয়ার ফলে এই ডিসবায়োসিসটা কাইন্ড অফ রিমুভ হয়ে যায়। তো রিমুভ হওয়ার ফলে আহ, যে সেল ইনফ্লামেশন, অর্থাৎ এটার সাথে যে ডিসবায়োসিসের NLRP3 ইনফ্লামেশন যেটা, সেটাকে হচ্ছে এরা কাইন্ড অফ মানে ব্লক করতে সাহায্য করে, ফলে ডায়াবেটিসটা কিছু পরিমাণে কন্ট্রোল থাকে। আর আরেকটা মেডিসিন যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে লিরাগ্লুটাইড। এটা GLP-1, অর্থাৎ এটা একটা এক ধরনের হরমোন। এই হরমোন রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করে তখন এরা আবার ইনসুলিন সিক্রেশনটা বাড়িয়ে দেয়, মানে সাময়িকভাবে ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দিবে। তারপরে হচ্ছে এরা পাইরেট প্রসেসটাও কিছু পরিমাণে কমায়, কিছু কিছু গবেষণায় দেখা গেছে। তো এই এই কাজের উদ্দেশ্যটাই ছিল এই তিনটা মেডিসিন, যেমন বিসিজি ভ্যাকসিন, প্রোবায়োটিক্স এবং লিরাগ্লুটাইড, এই তিনটাকে সমন্বয় করে দেখা যে এটা কোনোভাবে টিএক্স এনআইপি, NLRP3 বা ইন্টারলিউকিন 1 বিটা এই পাথওয়েটাকে ব্লক করতে পারে কিনা, যাতে এটা টাইপ 1 ডায়াবেটিসের হয়তো কোনো উপকৃত হবে। তো ম্যাটেরিয়ালস মেথড হিসেবে এরা স্যাম্পল সাইজটা প্রথমত
জি পাওয়ার নামে একটা সফটওয়্যার আছে, তো ওই সফটওয়্যার দিয়ে ওরা প্রাথমিকভাবে মানে টার্গেট করে নিছে যে এটা কিভাবে স্যাম্পল সাইজ নেওয়া হবে। আর এর জন্য 95% পাওয়ার, অর্থাৎ আহ, যদি এটা ইফেক্ট ফেলেই তাহলে সেই ক্ষেত্রে 95% ক্ষেত্রে এই ইফেক্টটা দেখা যাবে। এইভাবে হচ্ছে এই স্যাম্পল সাইজটা করা হয়েছে। আর 5% সিগনিফিকেন্স, বায়োলজিক্যাল ক্ষেত্রে সাধারণত 5% লেভেল অফ সিগনিফিকেন্স নেওয়া হয়। আহ, অর্থাৎ 5% ভুল থাকলেও সমস্যা নাই, ইফেক্ট দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ভালো কাজে দিছে এই মেডিসিন গুলা। আর প্রত্যেকটা গ্রুপে 8টা করে ইঁদুর ছিল, যেগুলা পরবর্তীতে স্যাক্রিফাইসের সময় অর্থাৎ 2 মাস পরে 4টা ইঁদুরকে বায়োকেমিক্যাল টেস্টের জন্য নেওয়া হয়েছে, আর 4টা ইঁদুর নেওয়া হয়েছে প্যাথোলজিক্যাল টেস্টের জন্য। আর এনিমাল ইথিক্স বলতে মানে খুবই ভালোভাবে এনিমাল গুলো হ্যান্ডেল করা হয়েছে। এটা হচ্ছে কেরি ইউনিভার্সিটির হচ্ছে একটা প্রোটোকল আছে যে এনিমাল ইথিক্স এর বিষয়ে, তো এগুলো ওরা মানে মেনে চলছে আর কি। ইঁদুরকে কোনো ধরনের কষ্ট, মানে যত কম কষ্ট দেওয়া যায় আর কি। যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। আর যে ড্রাগ ইউজ করা হয়েছে, ড্রাগের মধ্যে 4টা ড্রাগ, যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট বা হচ্ছে ইন্ট্রোডাকশনে দেখলাম, স্ট্রেপ্টোজোটেসিন। তো স্ট্রেপ্টোজোটেসিনটা সাধারণত সাইট্রেট বাফারের সাথে আগে মিশিয়ে নিতে হয়। তো ওইটা মিশানোর পরে ইন্ট্রাভেনাস বা এরা হচ্ছে পেরিটোনিয়ামেও দেওয়া যায়, তো আমাদের লেবে সাধারণত আমরা পেরিটোনিয়ামে দেই। তো এরা হচ্ছে ইন্ট্রাভেনাস দিছে, ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়ার পরে 3 দিন পরে ওদের বিটা সেল আস্তে আস্তে ধ্বংস হয়ে গেলে ওরা টাইপ 1 ডায়াবেটিকে আক্রান্ত হয়ে যায় 3 দিনের ভিতরেই। আর বিসিজি ভ্যাকসিনটা 0.1 ml দিছে, এটা এটা একবারই দিতে হয় বিসিজি ভ্যাকসিনটা, অর্থাৎ যখন রেয়ারিং শুরু করে ইঁদুরগুলা তখন ওই প্রথম দিনই এটা দেওয়া হয়েছিল। আর প্রোবায়োটিকটা ওরা লিনেক্স লিনেক্স গ্রুপের একটা প্রোবায়োটিক, এটা হচ্ছে যেটা 2টা ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস এসোজোফিলাস আর একটা হচ্ছে বিফিডোব্যাকটেরিয়াম এনিমালিস, এই 2টা দিছে। সেটা হচ্ছে 1 ml ডেইলি, অর্থাৎ প্রতিদিন 1 ml করে। আর লিরাগ্লুটাইড যেটা হচ্ছে সাবকিউটিনিয়াসলি 300 মাইক্রোগ্রাম পার কেজি ডেইলি ইনজেকশন দেওয়া হয়, মানে এটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে প্রতিদিনই দেওয়া হয়েছে। নেক্সট স্লাইড, এক্সপেরিমেন্টাল ডিজাইন। তো এক্সপেরিমেন্টাল ডিজাইন এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 উইক অ্যাক্লিমেটাইজেশন, অর্থাৎ ইঁদুরগুলা যখন ল্যাবে নিয়ে আসা হয় তখন 1 সপ্তাহ পর্যন্ত ওদেরকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য রাখা হয়। আহ, কারণ ওই সময় যদি ওই স্ট্রেপ্টোজোটিসিন ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইঁদুরগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নর্মালি স্ট্রেপ্টোজোটিসিন যখন আমরা দেই তখন 30 থেকে 40% ইঁদুর মারা যায়। তো এই ক্ষেত্রে যদি বেশি ইঁদুর মারা যায় তখন সেটা আমাদের এক্সপেরিমেন্টের জন্য খুবই হার্মফুল, কারণ এই স্ট্রেপ্টোজোটিসিনের মানে প্রাইস অনেক বেশি। 3 দিন পরে এগুলার হচ্ছে ডায়াবেটিস মাপা হয় খালি পেটে। তো খালি পেটে মাপলে যদি এদের 200 মিলিগ্রাম/ডেসিলিটার থেকে বেশি হয় আর কি, অনেক সময় 250 ধরা হয়, ওনারা হচ্ছে 200 ধরছে সর্বনিম্ন। তো ওই 200 থেকে বেশি ধরলে সেগুলাকে ডায়াবেটিক রেট হিসেবে ধরে পরবর্তীতে 6টা গ্রুপে মানে বিভক্ত করে দিয়েছে। তো নর্মাল কন্ট্রোল গ্রুপে ওরা হচ্ছে আহ, তেমন কিছুই দেয় নাই। তো সাবকিউটিনিয়াসলি শুধুমাত্র নর্মাল স্যালাইন দিছে ইনজেকশন। আর পিবিএস সলিউশনটা দিছে প্রতিদিনই 1 ml করে, যাতে করে হচ্ছে এই নর্মাল ইঁদুরগুলো এক ধরনের মানে আর কি হ্যান্ডেলিং পায়, যে অন্যান্য গ্রুপের সাথে স্ট্যান্ডার্ড মেনটেন হয়। অর্থাৎ আমি যদি এটা থেকে কোনো কিছুই না দিই তাহলে সেক্ষেত্রে নর্মালের সাথে এক্সপেরিমেন্ট ট্রিটমেন্ট গ্রুপের অনেক ধরনের অসামঞ্জস্যতা থাকতে পারে। কারণ আমি যখন আহ, বাকি ইঁদুরগুলাতে প্রতিদিনই ইনজেকশন দিব বা মেডিসিন দিব সেই ক্ষেত্রে ওদের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হতে পারে। তো এটার কারণেই মূলত এই পিভিএস সলিউশনটা নর্মাল গ্রুপে দেওয়া হয়। এর 2 নাম্বার গ্রুপে হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল গ্রুপ, যেখানে যেখানে তেমন বেশি কিছু দেওয়া হয় না। আর 3 নাম্বার গ্রুপ যেটা, সেটাতে হচ্ছে 300 মাইক্রোগ্রাম করে ওই বিসিজি লিরাগ্লুটাইড যেটা মেডিসিন দেয় বিসিজির সাথে। 5 নাম্বার গ্রুপে বিসিজির সাথে প্রোবায়োটিকটা দিচ্ছে, আর 6 নাম্বার গ্রুপে 3টা মেডিসিন একসাথে করে দিচ্ছে। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন, কিভাবে কি করা হয়। এই যে 3 দিন পরে 72 ঘন্টা পরে এগুলা হচ্ছে 6টা গ্রুপে বিভক্ত করলো, তারপরে আবার এই যে 0 ডে থেকে 8 উইক পর্যন্ত এদের ব্লাড গ্লুকোজ তারপরে বডি ওয়েট মাপতেছে। আর ফাইনালি যখন ইউথেনেসিয়া অর্থাৎ অজ্ঞান করে এদেরকে মেরে ফেলার পরে এই সার্টেন বায়োকেমিক্যাল টেস্ট গুলা সাধারণত করা হয়েছে এই রিসার্চের ক্ষেত্রে। তো এই যে 8 নাম্বার উইকের পরে এদেরকে ব্লাড স্যাম্পল কালেকশন করছে। ব্লাড স্যাম্পলের পরে হচ্ছে এদের প্যানক্রিয়াসটা আলাদা করা হয়।
আর এই ব্লাড স্যাম্পলের কালেকশন করার মানে ওয়েটা, মেইন ওয়েটা হচ্ছে এদের হচ্ছে হার্ট থেকে হার্টে ইনজেকশনটা দিয়ে দেন হচ্ছে ওটা ব্লাডটা বের করা। আর অন্য উপায়ে সাধারণত ইঁদুর থেকে এত বেশি ব্লাড পাওয়া যায় না। পরবর্তীতে এই প্যানক্রিয়াস যেটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লট, ইলাইজা এবং হচ্ছে জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করা হয়। আর বাদ বাকি যে অংশটা থাকে প্যানক্রিয়াটিক টিস্যু, সেটা পরবর্তীতে হিস্টো মানে হিস্টোকেমিক্যাল অ্যানালাইসিস বা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি অ্যানালাইসিসের জন্য রেখে দেওয়া হয় 10% ফসফেট বাফারে। তো এই যে অ্যাসেসমেন্ট অফ বডি ওয়েট, অর্থাৎ এদের এদের মর্টালিটি, বডি ওয়েট, এগুলো চেক করা হয় প্রতি 2 সপ্তাহ পর পর। ব্লাড অ্যান্ড প্যানক্রিয়াটিক টিস্যু স্যাম্পলিং, অর্থাৎ এদের ব্লাড গ্লুকোজটা মাপা হয়েছিল গ্লুকোমিটার দিয়ে, সিরাম ইনসুলিন এটা ইলাইজা, আর গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এটা হচ্ছে এইচপিএলসি বেসড অ্যানালাইজার দিয়ে মাপা যায় খুব সহজে। আর অক্সিডেটিভ স্ট্রেস রিলেটেড এনজাইম আছে কিছু, আর প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, এগুলা হচ্ছে কালারিমিটার কিট আছে আর ইলাইজা, এই দুটার মাধ্যমে মাপা হয়েছিল। এরপরে প্যানক্রিয়াটিক অ্যাপোপ্টোটিক মার্কার যেটা, সেটা ক্যাসপেস 3 যেটা, এটা একটা মার্কার, সেটা মেজার করা হয়েছিল ইলাইসার মাধ্যমে। আর বাদ বাকি এখানে আছে টিএনএক্স এন আইপি, টিএক্স N2, ASK1, IAPP, এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে মাপা হয়। আর মাইক্রো আরএনএ 200B, এটা একটা নন কোডিং আরএনএ, BAX, BCL, এই দুটা হচ্ছে প্রোটিন। তো এই দুইটার হচ্ছে জিন এক্সপ্রেশন মানে অ্যানালাইসিস করা হয়েছে কিউআরটি-PCR দিয়ে। তো এই যে টেবিল 1-এ দেখা হচ্ছে এদের যখন হচ্ছে জিন এক্সপ্রেশন করা হয় কিউআরটি-PCR দিয়ে, তখন এদের প্রাইমার সিকোয়েন্সেস 5 প্রাইম 3 প্রাইম, একটা হচ্ছে অ্যাপ দিয়ে বোঝাচ্ছে ফরওয়ার্ড আর আরতে বোঝাচ্ছে রিভার্স। পরবর্তীতে এগুলো একটা কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলের সাথে, কন্ট্রোল জিনের এক্সপ্রেশনের সাথে মেপে দেন হচ্ছে অ্যানালাইসিস করা হয়, যেটা পরবর্তীতে গ্রাফে দেওয়া আছে। তো হিস্টোকেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আহ, প্রথমত ইউসিন আর হেমাটোজাইলিন, যেটা হেমাটোজাইলিন এবং ইউসিন স্টেইনিং এর মাধ্যমে ওই টিস্যু সেকশন করে 8 মাইক্রোগ্রামে দেন ওটা মাইক্রোস্কোপের নিচে দেখা হয় যে এই টিস্যুগুলা কতগুলা সেল ড্যামেজ হয়েছে বা এদের ক্ষতির পরিমাণটা কিরকম। আর ইমিউনো হিস্টোকেমিক্যাল স্টেইনিং ফর ইনসুলিন যেটা করা হয় যখন স্লাইডে টিস্যু নেওয়া হয় হিস্টোকেমিক্যাল অ্যানালাইসিসের জন্য, তখন ওটা কিছুটা রেটের মনোক্লোনাল অ্যান্টিবডি যখন ওটাতে দেয়, তখন দেখা যায় যে ওই টিস্যুতে বা প্যানক্রিয়াস সেলে এখান থেকে কি পরিমাণে ইনসুলিনটা আছে, এটা চেক করা মূলত। আর আরেকটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে হিস্টোমরফোমেট্রিক অ্যানালাইসিস, অর্থাৎ স্লাইডটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখা হয় যে এটার ইনসুলিন পজিটিভ বিটা সেলগুলা কতগুলো আছে, বা প্যানক্রিয়াটিক সেল, মানে প্যানক্রিয়াটিক সেলের যে এরিয়াটা, আইলেটস, অবল্যাঙ্গার হ্যান্স, এটা মানে কোয়ান্টিটি আর কি যাচাই করা হয়। তো এই জন্য হচ্ছে 10টা করে র্যান্ডম এরিয়া নেওয়া হয়, এই 10টা র্যান্ডম এরিয়া থেকে গুণে দেন পরবর্তীতে ওটা অ্যাভারেজ বা মিন করে দেওয়া হয়েছে। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য মেইনলি এরা ইউজ করছে হচ্ছে গ্রাফেড প্রিজম, একটা সফটওয়্যার আছে, তো এটা দিয়ে সব ধরনের অ্যানালাইসিস এবং ভালো গ্রাফ তৈরি করা যায় অটোমেটিকলি। তো এটা ইউজ করছে। আর 1 ওয়ে এনোভা করা হয়েছে, 2 ওয়ে এনোভা, পিয়ারসন কোরিলেশন টেস্ট, আর পিভিলো যেটা ওই যে আমরা যেটা বললাম 5% সিগনিফিকেন্ট, অর্থাৎ 0.05 এর নিচে হলে, যেটা 0.05 পর্যন্ত আর কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স ধরেছে। তো রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বিসিজি প্রোবায়োটিক এবং লিরাগ্লুটাইড এর মর্টালিটি এবং বডি ওয়েট, প্রাথমিকভাবে মর্টালিটি, তো এরা হচ্ছে কোনো ধরনের মর্টালিটি পায়নি, অর্থাৎ কোনো ইঁদুর মারা যায়নি। আর বডি ওয়েটের ক্ষেত্রে যেটা চেঞ্জ দেখা গেছে সেটা হচ্ছে গ্রুপ 2, অর্থাৎ যেটাতে ডায়াবেটিক ছিল সেটা বাদ দিয়ে সবগুলাতেই ওজন বেড়ে গেছে। এই যে ফিগার, এই যে এখানে দেখা আছে যে ডি নাম্বার হচ্ছে একটা গ্রাফ, সেই গ্রাফে দেখা যাচ্ছে 0 উইকে এদের প্রাইমারিলি সবগুলারই ওজন প্রায় কাছাকাছি ছিল, তবে সর্বশেষ উইক 8 উইকে গিয়ে নর্মালটা প্রায় 200 থেকে 400 চলে যায়, তবে 2 নাম্বার গ্রুপ যেটা, সেটা বডি ওয়েটটা কমে যায়। তবে তুলনামূলকভাবে 6 নাম্বার গ্রুপ যেটা, স্ট্রেপ্টোজোটোসিন ইনডিউস ডায়াবেটিক মাইসের সাথে যে বিসিজি, এলআইআর বা প্রোবায়োটিক দেওয়া হয়, সেটার বডি ওয়েটটা বেড়ে যায়, কাইন্ড অফ নর্মালের কাছাকাছি হয়। এই যে এখানে টেবিল 2-তে দেখা আছে 198 ছিল প্রথমত নর্মাল গ্রুপে, যেটা পরবর্তীতে 416 হয়ে যায়। তো 416 হওয়ার পরে আবার এই যে ডায়াবেটিক গ্রুপের আবার 302 থেকে 184, অর্থাৎ ওজন কমে যায়। এই ওজন কমার হারটা ছিল 9.557, অর্থাৎ নেগেটিভ।
অর্থাৎ ওজন কমে গেছে। আর সবগুলা গ্রুপেই তুলনামূলকভাবে ওজন কিছুটা বেড়েছে, তবে সর্বাধিক ওজন বেড়েছে 6 নাম্বার গ্রুপে, 202 থেকে 409 চলে গেছে, যেটা 103.9% ওজন বেড়ে গেছে, যেটা নর্মাল কন্ট্রোল গ্রুপের সমান। অর্থাৎ এটা বলা যাচ্ছে যে এই মেডিসিন গুলা ইঁদুরের ওজন মানে তুলনামূলকভাবে ওজন বাড়িয়ে দিচ্ছে ডায়াবেটিস আক্রান্ত মাইসের থেকে। তো ওই যে রিলেটিভ বডি ওয়ে বডি গেইন ফ্রম বেজ লাইন উইক 01, আমরা ফিগার 2 এতে যেটা দেখলাম, গ্রুপ 6-এ 103.9% বেড়ে গেছে, আর গ্রুপ 2-তে হচ্ছে -9.5% পর্যন্ত ওটা কমে গেছে। ওকে, ইফেক্ট অফ বিসিজি প্রোবায়োটিক লিরাগ্লুটাইড অন গ্লুকোজ হোমিওস্ট্যাটিস প্যারামিটার্স, অর্থাৎ গ্লুকোজ প্যারামিটার হচ্ছে এদের কি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। তো G3 থেকে G6 এটা দেখাচ্ছে যে এদের সিগনিফিকেন্ট রিডাকশন হয়েছে, অর্থাৎ গ্লুকোজ প্যারামিটারটা কমে গেছে, গ্লুকোজ অর্থাৎ ভালো হয়ে গেছে কাইন্ড অফ বলা চলে আর কি, ভালো না হলে কিছুটা কমে গেছে। তো এটা 65 থেকে 77%, যেটা G2 এর থেকে, অর্থাৎ হাইলি স্ট্যাটিস্টিকলি সিগনিফিক্যান্ট, পি 0.0001। আর মিন ব্লাড গ্লুকোজ যেটা, এটা এটা রিডাকশন হয়েছে 41.5 থেকে 62.5% পর্যন্ত। আর G2 অর্থাৎ ডায়াবেটিক যে গ্রুপটা ছিল, সেটাতে 69.5% বেড়ে গেছে। আর সিরাম ইনসুলিন লেভেলটাও বেড়ে গেছে এদের। তারপরে হিমোগ্লোবিন লেভেল যেটা, সেটাও কমে গেছে আর ট্রিটেড গ্রুপের সাথে। তো কম্বিনেশন গ্রুপ যেটা G4 থেকে G6, এগুলো আবার হচ্ছে মানে বিসিজি এলন, অর্থাৎ G3 3 নাম্বার গ্রুপের থেকে 4 নাম্বার থেকে 6 নাম্বার গ্রুপটা আবার ভালো ফলাফল মানে দেখাচ্ছে এই ক্ষেত্রে হিমোগ্লোবিনের জন্য। আমরা ফিগার 1-এ দেখি, এই যে সিরাম ইনসুলিনের মাত্রা যেটা নর্মালের আছে 22 আছে, যেটা পরবর্তীতে G6 প্রায় 20-এর মতো আছে, তো কাছাকাছি আর কি। হিমোগ্লোবিনের ক্ষেত্রেও একই, এটা ছিল প্রায় 5-এর মতো আছে, 5 ন্যানোগ্রাম। আর এটা হচ্ছে কিছুটা একটু বেশি, 7-এর মতো হবে, 5-7 আর কি। আর এই যে ব্লাড গ্লুকোজ লেভেল নাম্বার গ্রাফ যেটা, সেটা আমরা দেখছি যে 0 উইকে এদের ছিল নর্মালে 100। তো যখন এটা 8 উইকে চলে গেছে, সেই ক্ষেত্রে ওটা 100 মানে 100 কাছাকাছি আছে, তবে 2 নাম্বার গ্রুপে অনেক বেড়ে গেছে, যেটা 450-এর কাছাকাছি। আর 6 নাম্বার গ্রুপ সেটা হচ্ছে গ্লুকোজ প্যারামিটার, এটা অনেক কমিয়ে দিয়েছে, যেটা প্রায় 110-এর কাছাকাছি হবে আর কি, 110 বা 105-এর এরকম দেখা যাচ্ছে। তবে যদি একজ্যাক্ট ভ্যালু এখানে দেওয়া নাই, এই যে এখানে দেওয়া আছে গ্লুকোজ হোমিওস্ট্যাটিস, যেটা নর্মালের আগে 90 ছিল, যেটা পরবর্তীতে 84-তে চলে আসছে, অর্থাৎ কমে গেছে 6.5%। আর 2 নাম্বার গ্রুপে 262 থেকে 444-এ চলে গেছে, অর্থাৎ বেড়ে গেছে 69.54%। আর এগুলাও কমে গেছে 41, 48, 51, তবে সব থেকে বেশি যেটা কমে গেছে সেটা হচ্ছে 62.53%। তো আমরা বলতে পারি তার মানে হচ্ছে যে 6 নাম্বার গ্রুপ যেটা, সেটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে ডায়াবেটিক কন্ট্রোল করতে পারতেছে। তো সিরাম ইনসুলিনও একই অবস্থা, ওই 6 নাম্বার গ্রুপ হচ্ছে সিরাম ইনসুলিনটা বেড়ে মানে বাড়িয়ে দিচ্ছে, এটা ভালো, খুবই ভালো। আর হিমোগ্লোবিনের পরিমাণটাও দেখা যাচ্ছে এটা কমিয়ে দিচ্ছে, কারণ হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়ে গেলে খুবই সমস্যা। তো এটা হচ্ছে নর্মাল লেভেলে, একটা নর্মাল রেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। আর এরপরে যে ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে প্যানক্রিয়েটিভ অক্সিডেটিভ স্ট্রেস বায়োমার্কার, অর্থাৎ এই যে এটা সরাসরি ফিগারে চলে যাই আমরা, এই যে এমডি এর মাত্রা, সেই এমডি এর মাত্রা ওরা হচ্ছে কমিয়ে দিচ্ছে। তারপরে জিএসএইচ এর মাত্রাটাও হচ্ছে মানে এটা বাড়াচ্ছে, এটা মানে বাড়ানো আর কি ভালো। তো এটা বাড়িয়ে দিচ্ছে, অ্যাসিডির মাত্রা বাড়িয়ে দিচ্ছে, তারপরে ক্যাটালাইসের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। এই যে অর্থাৎ নর্মাল গ্রুপে যেটা এমডিএস ছিল 3.76, এটা আহ, তারপরে হচ্ছে ডায়াবেটিক গ্রুপে 54.95, অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো এটা আবার হচ্ছে যখন গ্রুপ 6, এটা সব থেকে বেশি পরিমাণে কমাইছে অন্যান্য গ্রুপের থেকে। এসওডি হচ্ছে এটা বাড়িয়ে দিছে 127 থেকে 127, আর এটা নর্মালে ছিল 127, আর ওই 6 নাম্বার গ্রুপে ছিল 118। তো বাদ বাকিগুলা এগুলো হচ্ছে মোটামুটি ভালো রেঞ্জের ভিতরে ছিল। আর টেবিল 5 যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যানক্রিয়েটিক ইনফ্লামেটরি মার্কার, অর্থাৎ টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 1 বিটা, এরপরে পিএস 536,
NF কাপ্পা বি P65 এটার মান, NLRP3 এর মান, এগুলা হচ্ছে মানে ইমপ্রুভ করেছে। যেমন নর্মালে এটা ছিল 13.23, যেটা পরবর্তীতে গ্রুপ 6-এ 19.17, অর্থাৎ কাছাকাছি কিছু একটা, মানে হয়তোবা আহ, বেশি, মানে কমিয়েছে, ভালো কমিয়েছে, তবে নর্মালের কাছাকাছি না আর কি। আর তবে ডায়াবেটিক গ্রুপে এটা অনেক বেশি ছিল। এরকম এরকম বাদ বাকি গুলা এরকমই ছিল। আহ, আসলে সময় কম, এই কারণে হচ্ছে আমি একটু মানে দ্রুত বলতেছি। তো 6 নাম্বার গ্রুপে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ওই জিনের এক্সপ্রেশন আর কি, প্রোটিনের এক্সপ্রেশন, যেটা হচ্ছে ওই কিউআরটি পিসিআর করে আমরা যেটা পেয়েছি, সেটা ওই মাইক্রো আরএনএ 200 বি, এটা ইউসি একটা কন্ট্রোল হিসেবে দেওয়া হয়েছিল, এটার সাথে তুলনা করে এই মানগুলো দেওয়া হয়েছে, যেটা এইউ এর মান। আর টিএনএক্স একটু, এগুলো হচ্ছে সবগুলা মান দিয়েছে। এটা হচ্ছে আমি একটু ফিগার দিয়ে দেখাই, এই যে এখানে হচ্ছে TXNIP, এটার হচ্ছে এগুলো আসলে কম আছে। তো এটার এক্সপ্রেশন 2 নাম্বার গ্রুপে, এটা সরি সরি, এটা একটু বেশি আছে এক্সপ্রেশন 2 নাম্বার গ্রুপে। আর যখন আমরা 6 নাম্বার গ্রুপে যাচ্ছি, তখন 6 নাম্বার গ্রুপে এটার এক্সপ্রেশনটা কমে যাচ্ছে, অর্থাৎ ভালো হয়ে যাচ্ছে। আর TXN2, যেটা এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপে কম ছিল, মানে আহ, কম ছিল, এটা বেশি হচ্ছে, অর্থাৎ এটা আপ রেগুলেটিং হচ্ছে। একটা হচ্ছে ডাউন রেগুলেটিং, সবগুলাই ডাউন রেগুলেটিং, আর শুধু এটা হচ্ছে আপ রেগুলেট হচ্ছে, অর্থাৎ আহ, মানে নর্মাল করে দিচ্ছে আর কি, কাইন্ড অফ বলা চলে। তো GAPDH এটাও ভালো করে দিচ্ছে, সবগুলাই মোটামুটি ভালো অবস্থানে আছে আর কি। এখন হিস্টোলজিক্যাল এক্সামিনেশন, আমরা যখন এটাতে যাচ্ছি, তখন এই যে এখানে কয়েকটা সাংকেতিক চিহ্ন বা শর্ট ফর্ম আছে। PA মানে হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাকিনি, PD মানে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, IC মানে হচ্ছে আইলেটস সেল। তো কন্ট্রোল গ্রুপে এগুলা খুব ভালোভাবে আছে। এখন এখন কোনো কোষের তেমন বিকৃতি নাই। তবে 2 নাম্বার গ্রুপ অর্থাৎ ডায়াবেটিক গ্রুপে, তো ডায়াবেটিক গ্রুপে দেখা যাচ্ছে মানে আইলেটস সেলগুলা, এটা আগে ছিল কাইন্ড অফ একটু গোলাকার, এটা হচ্ছে মানে বিকৃত হয়ে গেছে। তারপরে এখানে যে এই যে পাতলা যে তীর চিহ্নটা দেখা আছে, তো এটা দিয়ে দেখাচ্ছে যে মানে নিউক্লিয়াস গুলা কিরকম ভাবে সংকুচিত হয়ে গেছে। আর এসিডোফিলিক সাইটোপ্লাজম দেখা যাচ্ছে, অর্থাৎ এদের সেল অ্যাপোপ্টোসিসটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেল ডেথ হয়ে গেছে। আর এটা দ্বারা বোঝাচ্ছে এই যে ঘন তীর যেটা, যেখানে যে একটু হালকা লাল লাল, অর্থাৎ এটা ব্লাড কোয়াগুলেট হয়ে গেছে, মানে রক্ত জমাট বেঁধে গেছে। তো বাদ বাকি গুলা ট্রিটমেন্ট অপশনে মোটামুটি আস্তে 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 রিকভার করতেছে। তবে 6 নাম্বার গ্রুপে যেটা দেখা যাচ্ছে, এটা কাইন্ড অফ মানে নর্মালের মতো চলে আসছে আর কি। তো ইফেক্ট অফ আইলেটের হচ্ছে সেল নাম্বার, অর্থাৎ সেল নাম্বার গুলা কাউন্ট করা হয়। তো সেল নাম্বার যখন কাউন্ট করা হচ্ছে, তখন দেখা গেছে যে নর্মাল কন্ট্রোল গ্রুপের ছিল পার্ট সেল, আইলেটের যে পার্ট সেল নাম্বার, যেটা 140টা করে সেল ছিল, যেটা ডায়াবেটিস হওয়ার কারণে 61টা চলে যায়, অর্থাৎ মানে অর্ধেকের বেশি হচ্ছে কমে যায়। তারপরে যখন ট্রিটমেন্ট অপশন দেওয়া হয়, তাতে করে এগুলো আবার বেড়ে যায়, 133 হয়, অর্থাৎ প্রায় নর্মাল গ্রুপের কাছাকাছি। তো আইলেট সেল এরিয়াটা আবার অনেক বেড়ে যায়, যেমন আগে ছিল 0.171, সেটা আবার 0.1, ও সরি, 164-এ চলে যায় আর কি, কাইন্ড অফ কাছাকাছি আর কি। তবে 2 নাম্বার গ্রুপে আবার অনেক কম। নাম্বার অফ আইলেট, এটাও আহ, ওই কাছাকাছি 11.5 ছিল, যেটা যেটা ডায়াবেটিক হওয়ার কারণে 3.62 ছিল, 67 ছিল, পরবর্তীতে ট্রিটমেন্ট দেওয়ার কারণে অনেক বেড়ে গেছে। আর পার্সেন্টেজ অফ ইনসুলিন ইমিউনো রিয়েক্টিভিটি, যেটা সেটা 94 থেকে 56-তে নামে, পরবর্তীতে আবার ট্রিটমেন্টের কারণে, ট্রিটমেন্ট দেওয়ার ফলে 91.95-তে আসে। এই যে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে যে এটা প্রায় প্রায় 150-এর কাছাকাছি ছিল, পরবর্তীতে গ্রুপ 2-তে কমে যায়, আবার 6 নাম্বার গ্রুপে আবার বেড়ে গেছে। তো এরকম প্রায় সবগুলাতেই। আর আর লাস্টের একটা ফিগার আছে, সেটা হচ্ছে দেখাচ্ছে যে ইনসুলিনের ইমিউনো স্ট্রেনিং এর মাধ্যমে যে এটা একটা টিস্যুর মধ্যে কি পরিমাণ ইনসুলিন আছে। নর্মাল কন্ট্রোল গ্রুপে দেখা যাচ্ছে হিউজ ইনসুলিন, কারণ এই যে ডিপ ব্রাউন কালার মানে বোঝাচ্ছে যে এটা থেকে হিউজ ইনসুলিন প্রোডাকশন হচ্ছে। তো 2 নাম্বার গ্রুপে আবার দেখা যাচ্ছে যে ব্রাউনটা অনেক কমে গেছে। তো ব্রাউন কমে যাওয়ার মানে হচ্ছে যে এখান থেকে আচ্ছা ইনসুলিন ভাইয়া, তেমন আমি একটু প্রোডাকশন হচ্ছে না। আমি একটু ইন্টারাপ্ট করছি ভাইয়া, সরি। হ্যাঁ, আমাদের হ্যাঁ। হচ্ছে সময় আর বেশিক্ষণ নেই, এটা শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে আরেকটা লিংক দিচ্ছি আপনাদের, আপনারা প্লিজ ওইটাতে জয়েন করবেন এটা শেষ হলে। আমি, আচ্ছা, ভাইকে রিকোয়েস্ট করব তার বাকি পার্টটা কন্টিনিউ করার জন্য।
アーロンの建てたアーロンパーク、そっくりだったから。এখন শোনা যাচ্ছে? ভাইয়া এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মিউট হয়ে গেছিল, সরি, বুঝতে পারি না। তো আহ, 3 নাম্বার গ্রুপে যেটা দেখা যাচ্ছে, 3 নাম্বার গ্রুপে হচ্ছে আগের তুলনায়, অর্থাৎ বি নাম্বার গ্রুপে, বি নাম্বার গ্রুপের সেলগুলা খুবই স্ক্যাটার্ড ছিল এবং হালকা বাদামি কালার। অর্থাৎ হালকা বাদামি কালার মানে বোঝা যাচ্ছে যে ইনসুলিন কম, আর ডিপ বাদামি কালার মানে হচ্ছে এটাতে ইনসুলিনের পরিমাণ একটু বেশি আছে, যেটা নর্মালি আমরা দেখতে পাচ্ছি। তো 3 নাম্বারের ক্ষেত্রে আহ, হালকা মানে একটু বাদামি কালারটা বেড়ে গেছে, কিন্তু সেলগুলা মানে স্ক্যাটার্ড পজিশনে আছে, অর্থাৎ সেল ডেথ এখনো বোঝা যাচ্ছে যে সেলগুলো এখনো রিজেনারেট হয়নি। তো এরপরে যখন 4 নাম্বার গ্রুপ, যেটাতে হচ্ছে ছিল বিসিজি এবং লিরাগ্লুটাইড, এটা যখন মানে দেওয়া হয়, তখন দেখা গেছে যে এই ইনসুলিন লেভেলটা কাইন্ড অফ কিছুটা বেড়েছে, অর্থাৎ গ্রুপ 2 এবং 3 এর থেকে বেড়ে গেছে। আর গ্রুপ 5-এ যেটা দেখা যায় সেটা হচ্ছে সেল অনেক পরিমাণে বেড়ে গেছে এবং ইনসুলিনের মাত্রাটাও বেড়ে গেছে। অর্থাৎ একটু কাইন্ড অফ ডিপ ব্রাউন, তবে এখনো নর্মাল পজিশন না, কারণ সেলগুলা কাইন্ড অফ স্ক্যাটার পজিশনে আছে এবং ভিতরে অনেকগুলা ফাঁপা দেখা যাচ্ছে। আর সবশেষ যেটা 6 নাম্বার গ্রুপ, সেই 6 নাম্বার গ্রুপে এটা আর বেশি ব্রাউন আর কি, ডিপ ব্রাউন, যেটা প্রায় নর্মালের কাছাকাছি, এবং টিস্যুগুলাও প্রায় কাইন্ড অফ বলা চলে যে মানে ভালো অবস্থানে আছে, সংগঠিত একটা অবস্থানে আছে। তো এটা সেক্ষেত্রে বলা যাচ্ছে যে ইনসুলিনের মাত্রা বেড়ে যাচ্ছে যখন আমরা বিসিজি প্লাস প্রোবায়োটিক প্লাস লিরাগ্লুটাইড দেওয়া হয়, তখন এটা ইনসুলিনের মাত্রাটা সব থেকে বেশি হচ্ছে, প্রায় নর্মালের কাছাকাছি। ওকে, এখন নেক্সট পার্ট হচ্ছে ডিসকাশন। এই রিসার্চের আউটপুটটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন, লিরাগ্লুটাইড মেডিসিন টাইপ 2 ডায়াবেটিসের জন্য, আর প্রোবায়োটিক একসাথে ব্যবহার করার ফলে টাইপ 1 ডায়াবেটিক ইঁদুরের ব্লাড গ্লুকোজ কমে যাচ্ছে, ইনসুলিন বেড়ে যাচ্ছে, আর বিটা কোষের গঠন এবং কার্যকারিতা বাড়ে। আহ, তবে ট্রিপল থেরাপি ছিল সব থেকে বেশি, অন্যান্য যেহেতু 6টা গ্রুপ করা হয়েছিল, 6টা গ্রুপের ভিতরে একটা G6, যেটা সেটা হচ্ছে ট্রিপল থেরাপি। এটা সব থেকে বেশি কার্যকর ছিল, যেটা অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লামেশন এবং অ্যাপোপ্টোসিস সব থেকে বেশি পরিমাণে হ্রাস করতে পারছে। এর আগে এগুলা নিয়ে কিছু গবেষণা হয়েছিল, যেমন বিসিজি নিয়ে, তারপরে লিরাগ্লুটাইড, প্রোবায়োটিক, তবে এগুলো আলাদা আলাদা ভাবে। যেমন এগুলা হচ্ছে গ্লুকোজ বিপাক, তারপরে কোষের বিটা সেলের হচ্ছে মানে বিটা সেলটাকে কোনোভাবে নর্মালাইজ করে কিনা আর কি, বা রিজেনারেট করতে পারে কিনা, আর ইমিউনো অক্সিডেটিভ পাথওয়ে, যেটা সেই পাথওয়েটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে কিনা, এটা এগুলো প্রমাণিত হয়েছে আলাদা আলাদা ভাবে। কিন্তু এই মানে সার্টেন এই রিসার্চের মাধ্যমে দেখিয়েছে যে এই তিনটা একসাথে নিলে এটার ইফেক্টটা কতটুকু ভালো হয়। সো কনক্লুশন রিমার্ক আমরা যেটা বলবো সেটা হচ্ছে, বিসিজি ভ্যাকসিনের সাথে যখন এই 3টা মেডিসিন আমরা একসাথে করি, তখন এটা টাইপ 1 ডায়াবেটিসের মানে প্যানক্রিয়াসের বিটা সেলকে প্রোটেক্ট করতেছে। আর এই প্রোটেক্ট ওয়েটা হচ্ছে ওই TXNIP, NLRP3 এবং IL-1 বিটা, এই পাথওয়েটাকে ওরা ইনহিবিট করে দিচ্ছে, যার কারণে ওই বিটা সেলগুলো আর ধ্বংস হচ্ছে না নিজে নিজে।
তো এই ধ্বংস না হলে তখন ওই বিটা সেলগুলা আস্তে 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 ওগুলো আবার রিজেনারেট করতেছে এবং ইনসুলিন প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে। ফলে টাইপ 1 ডায়াবেটিক যে রেট আছে সেই রেট গুলা মোটামুটি নর্মাল লাইফ লিড করছে। তো এটাই ছিল এই রিসার্চের মেইন উদ্দেশ্য। তো এখন আমার শেষ হয়ে গেছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ ভাইকে সুন্দর একটি উপস্থাপনা করার জন্য। এখন আমরা কিউএনএ সেশনে চলে যাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা এখন করতে পারেন। সালাম আলাইকুম ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ, বলেন। আম, শুরুতে আপনি যেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপের ইনজেকশন দেওয়ার কথা ছিল, সেটাতে পিবিএস একটা দেওয়া হয়েছিল, কি যেন পিবিএস ডেইলি 1 মিলিলিটার। এটা কি পিবিএসটা? আচ্ছা, পিবিএসটা হচ্ছে এক ধরনের ফসফেট বাফার স্যালাইন। এটা একটা বাফার, অর্থাৎ এটা কাইন্ড অফ পিএইচটাকে কন্ট্রোল করে দেয়। অর্থাৎ যখন ইঁদুরে ইনজেক্ট করা হবে, ইঁদুরের মানে পারিপার্শ্বিক অন্য কোনো কারণে ইঁদুরের হচ্ছে পিএইচটা যেন কোনোভাবে বেড়ে না যায়। আর এটা দিলে হয় কি যে কন্ট্রোল, মানে নর্মাল কন্ট্রোল ইঁদুরগুলার যে হ্যান্ডেলিং পায় আর কি। তো এই হ্যান্ডেলিং এর কারণে ওটা একটা মানে আর কি এক্সপেরিমেন্টাল কন্ডিশনটা যেন আর কি স্ট্যান্ডার্ডাইজ মানে মেনটেন হয়। অর্থাৎ সবগুলোতেই আমি কিছু দিচ্ছি, তো এটাতে আমি কিছু দিচ্ছি না, তো এটার কারণে হ্যান্ডেলিংটা কম পাচ্ছে। তো এটার কারণেই মূলত এই পিভিএস সলিউশনটা দেওয়া হয়, মানে আর কি বাফার হিসেবে। আচ্ছা। আরো কোনো প্রশ্ন? ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে বলো। আমরা- আপনারা যে এই যে বাক এবং বিসিএল 2 এর এক্সপ্রেশন দেখার জন্য কিউআরটিপি শেয়ার করেছিলেন সম্ভবত। তো এখানে হচ্ছে আপনি কিউপিসিআর কেন করা হলো না, আহ মানে কিউআরটিপিসিআর কেন করা হলো? আচ্ছা, কিউআরটি পিসিআর আই থিঙ্ক এটা হচ্ছে ওই ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমারি, এক্ষেত্রে দুইটাই দেখা যাচ্ছে। আই থিঙ্ক এই কারণেই আর কি, আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে এখানে একটা পি ভ্যালু নিয়ে কথা হয়েছিল, তো পি ভ্যালুটা আসলে কি? আর বা আচ্ছা, 5% ধরা হয়েছিল, এটা কম কেন ধরা হলো না, বা বেশি কেন ধরা হলো? আচ্ছা, পি ভ্যালুটা হচ্ছে সিগনিফিকেন্ট লেভেল আর কি। আমরা অনেক সময় দেখা যায় যে টি টেস্ট বা কাই টেস্টের সময় তো এই ভ্যালুটা নিয়ে থাকি। অর্থাৎ আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি তখন এক্সপেরিমেন্টে সাধারণত যে 100% সঠিক হবে এরকম না। তবে আমরা বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ধরে নিই যে যদি 5% পর্যন্ত যদি ভুল ডাটা থাকে আর 95% পর্যন্ত যদি সঠিক ডাটা থাকে তাহলে ওই এক্সপেরিমেন্টটা সঠিক। এই কারণে আমরা 5% পর্যন্ত লেভেল অফ সিগনিফিকেন্ট নিই, যেটা হচ্ছে 0.05 আর কি। তো এর কমও নেওয়া যেতে পারে, বা 1% সিগনিফিকেন্ট লেভেল, অর্থাৎ 99% সঠিক হবে, 1% ভুল হবে। তো এটাও নিতে পারি, তবে বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে 5% সিগনিফিকেন্ট লেভেলটাই নেওয়া ভালো। কারণ অনেক ধরনের এক্সপেরিমেন্টের সময় অনেক ত্রুটি থাকে, সেই ত্রুটিটা এররটা মানে ব্যালেন্স করার জন্য আর কি এটা 5% নেওয়া হচ্ছে। আচ্ছা। তা আর কারো কোনো কোশ্চেন আছে কি? সম্ভবত নেই। আম, ধন্যবাদ সকলকে ধৈর্যের সাথে আজকের উপস্থাপনাটি উপভোগ করার জন্য, এবং আমাদের স্পিকার নাইমুর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি উপস্থাপনা করার জন্য। এরই মধ্যে আমরা হচ্ছে আজকের জার্নাল সেশনের সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।